সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বললেন প্রধান উপদেষ্টা। চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান রিজভির। আগামী রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, প্রত্যাশা জামায়াত আমিরের। সাবেক সিইসি নুরুল হুদার দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর। রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগ। এবং জঙ্গিবাদী তৎপরতায় জড়িত অভিযোগে মালয়েশিয়ায় 36 বাংলাদেশি গ্রেপ্তার। সামনে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে 2 দিনের সোশ্যাল বিজনেস ডে এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলেও অভিযোগ করেন অধ্যাপক ইউনূস। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপন করা হয়েছে এবারের সোশ্যাল বিজনেস ডে। আয়োজনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করা সম্ভব। বিগত সরকার দিবসটি পালন করতে দেয়নি অভিযোগ করে প্রফেসর ইউনূস বলেন, বর্তমান বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার মধ্য দিয়ে। And one choice is a 3-0 choice. Government will not allow us to set up a university. We go to UGC, friends from community of teachers, they in the UGC. They said, don't come to us, please don't apply, because we cannot give you the permission. এই সময় তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বানও জানান তিনি। And that's what the universities, education institutions are all about, preparing for that. Not preparing for getting a job, get a salary. End of the life. Job is the end of life. এবারের সম্মেলনে বিশ্বে 38টি দেশ থেকে 1400 জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারী ও সুবিধাবাদী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর যুক্তরাজ্য বৈঠকের পর সৃষ্ট আশার আলো যেন নিভে না যায় সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আজ তারা এসব কথা বলেন। তানজিদ ভাইয়ার প্রতিবেদন। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরেন। বিভিন্নভাবে প্রশাসনের ভিতরে তারা ঢুকে তারা আমাদের লোকজন থেকে চেষ্টা করছে তারা যেন কোনো মন্দির কমিটির ভিতরে ঢুকতে না পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আমাদের ধর্মকে মানুষের মাঝে একটি সেতু বন্ধন হিসেবে ব্যবহার করে। দেশের বিভিন্ন জায়গায় উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। বিএনপির নামে কেউ যদি কোনো নৈরাজ্য করে সে তারা বিএনপির কেউ না। যাদের কারাগারে থাকার কথা, যাদের বিচার হওয়ার কথা, যাদেরকে চরম দণ্ড দেওয়ার কথা, তারাই রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন প্রত্যাশার কথাও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার তারা সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবে। দাগি আসামি, চিহ্নিত ডাকাত, গ্রামের পর গ্রাম যারা নৌকা নিয়ে গিয়ে নদী থেকে নেমে ডাকাতি করে, সেই ডাকাতরা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে তাহলে কি ধরনের পরিস্থিতি হবে? ঠিক একই পরিস্থিতি ছিল সেটা। তিনি সারা বাংলাদেশকে তার লোক দিয়ে, তার ঘনিষ্ঠ জনদেরকে দিয়ে ডাকাতদের গ্রাম বানাতে চেয়েছেন।
এদিকে জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের আয়োজনে শিক্ষা ভাবনা ও বাস্তবায়ন নিয়ে এক আলোচনায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশের মানুষ এমন একটি সরকার প্রত্যাশা করে যেখানে বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠান স্বাধীন থাকবে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দ্বিপক্ষী, আবার আরেকজনকে কারা বানাইলে নফল। তাহলে শিক্ষা ক্ষেত্রে যেভাবে হাসিনা তার বাবা শেখ মুজিব ধ্বংস করেছে, এই দুইজনের আমলে আরো বেশি শেষ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা। বিকাল ৩টায় স্বামীবাগ থেকে শুরু হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে রথযাত্রা শেষ হবে। সঙ্গে আছেন সহকর্মী এসইউ সেলিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, রথযাত্রার বিস্তারিত আমাদেরকে জানাবেন। বলছিলেন যে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম স্বামীবাগ আশ্রমে এবং এরপর পরে কিন্তু তাদের যে মূল রথযাত্রা, সে রথযাত্রা শুরু হয়েছে স্বামীবাগ আশ্রম থেকে এবং সেটি তাদের যে মূল রথযাত্রা, সে রথযাত্রা শুরু হয়েছে স্বামীবাগ আশ্রম থেকে এবং সেটি হয়ে আমরা দেখি যে মতিঝিল হয়ে পল্টন হয়ে প্রেস ক্লাবের পর এখন আমরা এই মুহূর্তে রথযাত্রা শেষ মাথাটি রয়েছে আসলে প্রেস ক্লাব পার হয়ে কিছুটা সামনে, অর্থাৎ হাইকোর্টের সামনে। আপনি দেখছেন যে সনাতন ধর্মাবলম্বীরা নানা আয়োজনের মধ্য দিয়ে তারা এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে এবং তারা তাদের যে ধর্মীয় বিশ্বাস, সে ধর্মীয় বিশ্বাস মতে আজকে জগন্নাথ তাদের যে দেব রয়েছে তিনি আসলে এই পৃথিবীতে নিজে নেমে এসেছেন পৃথিবী থেকে শান্তি দেওয়ার জন্য এবং সেই শান্তি আহরণের জন্য তার ভক্তরা এবং অনুসারীরা কিন্তু আজকে রথযাত্রায় অংশ নিয়েছেন এবং তারা নানাভাবে বিশ্ব শান্তির কামনায় এবং নিজেদের শান্তি এবং কল্যাণ কামনায় তারা অংশগ্রহণ করেছেন, নিজেদের মঙ্গল কামনা তারা অংশগ্রহণ করেছেন রথযাত্রায়। এবং আমরা দেখছি যে আজকে আসলে সনাতন ধর্মাবলম্বীদের কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বীরা তারা রথযাত্রায় অংশ নিয়েছেন এবং তারা নেচে নানাভাবে উৎসবে অংশগ্রহণ করছেন, একই সঙ্গে তারা প্রার্থনা করছেন এবং একই সাথে তারা কিন্তু যে শান্তির প্রত্যাশায় জগন্নাথের যেই মূর্তি রয়েছে সেই মূর্তির কাছে, সেই দেবের কাছে কিন্তু তারা নানা শান্তি কামনা করছেন এবং নানাভাবে তারা সনাতন ধর্মাবলম্বীদের যে বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো তারা আচার আচরণ পালন করছেন এবং একের পর এক আসলে আমরা দেখছি যে তারা এই তীব্র গরম উপেক্ষা করে তারা রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। আর রথযাত্রা আজকে ঢাকা মহানগর পুলিশ কিন্তু বিপুল পরিমাণে নিরাপত্তা প্রদান করছেন এবং তাদের নিরাপত্তার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে এই রথযাত্রা পালন করছেন, তাদের উৎসব পালন করছেন। আপনি দেখছেন যদিও কিছুটা রথযাত্রার কারণে কিছুটা যানজট তৈরি হয়েছে, সে যানজটে পড়ে অনেকে ভোগান্তির কথাও বলছেন, তবে যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব এবং সেই উৎসবের কারণে কিন্তু সবাই মেনে নিয়েছেন বিষয়টি এবং তারা বলছেন যে ভোগান্তি হলেও সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে তাদের যে উৎসব সে উৎসব পালন করছেন, সে উৎসব পালন করাতে সবাই সহযোগিতা করছেন। আপনি দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর পুলিশের পাশাপাশি এখানে র্যাব এবং সেনাবাহিনীর কিছু টিমও আমরা দেখেছি আজকে রথযাত্রার নিরাপত্তা প্রদান করছেন। তো এই ছিল আমার কাছে রথযাত্রা থেকে সব শেষ। সেলিম, আপনাকে ধন্যবাদ। আগামী রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয় বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের বাসায় পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন রাজনৈতিক দলগুলো যেন দেশ ও জাতির স্বার্থে কাজ করতে পারে। আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। জুলাই সনদ আদায়ে আগামী 1 জুলাই শাহবাগ থেকে মানিক মে এভিনিউ পর্যন্ত লাল মার্চ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে এ অবস্থানের কথা তুলে ধরেন মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। এ সময় অন্তর্বর্তী সরকারের 8 আগস্টে নতুন বাংলাদেশ দিবস পালনের ঘোষণাকে প্রত্যাখ্যান করে হাদি জানান, এমন কিছু বাস্তবায়িত হলে সেদিন বিপ্লব বেহাত দিবস পালন করবে ইনকিলাব মঞ্চ। কোনো শহীদের ত্যাগ অস্বীকার না করে আবু সাইদ দিবস নয়, বরং 36 জুলাই দিবস বা দ্বিতীয় স্বাধীনতা দিবস নামকরণের প্রস্তাব রাখেন তিনি। লাল মার্চে যে সকল জুলাই যোদ্ধারা আসবেন, শহীদ পরিবার আসবেন, ছাত্র জনতা আসবেন,
এই যে জুলাই সনদ আদায়ের দাবিতে তারাই সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন জুলাই সনদ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে, আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। 16 জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস এইটা থেকে পরিবর্তন করে শুধুই শহীদ দিবস অথবা জুলাই শহীদ দিবস এই নামে করবার প্রস্তাব করছি। পুরো যেই কাঠামোটা হাসিনাকে হাসিনা বানাইছে, গুম খুন থেকে এমন হত্যা নাই যা করে নাই, এদের সবাইকে সাথে রাখা আপনি একটা নতুন বাংলাদেশ, এটা কি বাংলাদেশের মানুষ নিবে? রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার তার 10 দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে গত 23 জুন তাকে 4 দিনের রিমান্ড দিয়েছিল আদালত। উড্ডয়নের পর ইঞ্জিনের ত্রুটির কারণে 154 যাত্রী নিয়ে ঢাকায় ফিরে এলো বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সিঙ্গাপুরগামী ফ্লাইটটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। 2500 ফুট ওপরে ওঠানোর পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে আসার সিদ্ধান্ত নেয়। সকালে বিমানের বিজি 584 ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং 737-800 মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। বিমানে মোট 154 যাত্রী এবং 7 জন ক্রু সদস্য ছিলেন। সব যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন। কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গণঅভ্যুত্থান পরবর্তী 1 বছরে নিত্যপণ্যের দাম অনেকটাই সহনীয় বলে জানিয়েছেন ভোক্তারা। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই বলেও মনে করছেন তারা। জনসাধারণকে আরও স্বস্তি দিতে বাজার তদারকি বাড়ানোর তাগিদ দেন ভোক্তারা। রেজা খানের রিপোর্ট। আর মাত্র কয়েকটা দিন পরেই পূর্ণ হবে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর। এই সময়ে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে এমনটাই প্রত্যাশা ছিল জনমনে। তা অনেকটাই পূরণ হয়েছে বলেও মনে করছেন তারা। 1 বছরে মনে হয়েছে মোটামুটি ভালোই আছে, স্থিতিশীল আছে। আগে অনেক দাম ছিল, এখন মোটামুটি একটা আয়ত্তে আছে। তবে এতে পুরোপুরি সন্তুষ্ট নন কেউ। বাজার ব্যবস্থাপনা উন্নত হলে জনমনে আরো স্বস্তি ফিরবে বলেও মনে করছেন তারা। অনেকটা স্বাভাবিক পর্যায়ে আছে। তারপর মানুষের যেটা চাহিদা সেটা চাবো যে আমরা সাধারণ পাবলিক যারা তারা জানি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। গ্র্যাজুয়ালি কিছুটা হলেও আমরা দেখতে পারতেছি, কিন্তু ম্যাসিভলি কোনো পরিবর্তন হয়নি। এদিকে সপ্তাহের ব্যবধানে বাড়েনি বেশিরভাগ মুদিপণ্যের দাম। তবে মসুর ডালের দাম কেজিতে 5 টাকা বেড়েছে, সাবান 5 আর নারকেল তেলের দাম বেড়েছে 25 টাকা পর্যন্ত। মসুর ডাল দেশিটা যেটা চিকনটা ওটা 1 কেজিতে 4-5 টাকা করে বাড়ছে। প্যারাশুট নারকেল তেল বাড়ছে, এক একটা নারকেল তেল আপনার 30 থেকে 40 টাকা পর্যন্ত বাড়াইছে 500 গ্রাম সাইজের গুলো। গেল সপ্তাহে মিনিকেটের দাম কেজিতে 7 টাকা পর্যন্ত বাড়লেও এই সপ্তাহে তা স্থিতিশীল আছে। 1 কেজি 6-7 টাকা মিনিকেটের দামটা বাড়ছে, আড়াইশের দাম 1-2 টাকা, নাজরের দামও হরা 2-3 টাকা করে বাড়ছে। মাছের দাম কয়েক বছর আগেই চলে গেছে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। নদীর মাছ খেতে পারবেন শুধু সামর্থ্যবান মানুষ। গরিবের পক্ষে চাষের মাছ খাওয়াই কঠিন হয়ে পড়েছে। গরিব মানুষ দেখে যাবে, খাবে না, কারণ 2000 টাকা চিংড়ি মাছ। চাষের মাছ কিনতে গেলে তো আপনি 400-300 টাকা কেজিতে সবই পাচ্ছেন। মাছের আমদানি কম, মাছ এই যে সাগরের মাছ আমদানির দাম একটু কমে। 100 টাকার ওপরে 2-1টি সবজির দাম, আর বেশিরভাগই 40 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। সব 100 নিচে আছে আর কি, বেশিরভাগই 100 নিচে। পেঁপে আছে 40 টাকা কেজি, কাঁচামরিচ 80 টাকা কেজি, পটল আছে 60 টাকা, বটবড়ি 80 টাকা, গাজর আছে 60 টাকা, কাঁকরোল 80, ভেন্ডি 60, জালি কুমড়া আছে 60, লাউ 60। ডিমের দাম ডজনে 10 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে 120 টাকায়। সোনালী ও দেশি মুরগির দাম কমেছে 40 টাকা পর্যন্ত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জঙ্গিবাদী তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে 36 প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। শুক্রবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল এই কথা জানিয়েছেন। সংবাদ মাধ্যম মালয় মেইলের তথ্য মতে গত 24 এপ্রিল থেকে সেঙ্গালোর এবং
জোহর প্রদেশে 3টি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সাইফুদ্দিন আরও বলেন, অভিযুক্তরা নিজ সম্প্রদায়ের মধ্যে উগ্র মতাদর্শ ছড়িয়ে দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করা এবং সরকার উৎখাতের লক্ষ্যে সেল প্রতিষ্ঠা করেছিল। সামনে জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী খিলক্ষেতে রেলের জমিতে অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে একটি কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের। এ বিষয়ে রেল কর্তৃপক্ষের একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের উদ্ধৃতি দিয়ে প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি কোনো পূর্বানুমতি ছাড়াই খিলক্ষেতে রেলের জমিতে একটি পূজা মণ্ডপ তৈরি করে। পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেয়ার শর্তে পূজা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। অস্থায়ী মন্দিরের প্রতিমা যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের 53তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল। এ সময় মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নোয়াগাঁও দাখিল মাদ্রাসা ও বংশীকুণ্ডা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জাতের 5 শতাধিক ফলদ গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজের পাশাপাশি কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। এ অবস্থায় পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি অভিযোগ করেন, আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হামলার জন্য উস্কে দেয়। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কেটস বলেছেন, সুযোগ পেলেই যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হতো। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চলাকালীন ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরানের দাবি, এ হামলার পেছনে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই দেশটির সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি অভিযোগ করে বলেন, সাম্প্রতিক আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল এবং ইসরায়েলকে হামলার জন্য উস্কে দিয়ে একটি যুদ্ধ চাপিয়ে দেয়। এছাড়া আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রতিশ্রুতি ভেঙেছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে আরাকচি তা নাকচ করে বলেন, এ ধরনের কোনো বৈঠকের ব্যবস্থা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরান সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নিয়েছে এমন কোনো প্রমাণ নেই যুক্তরাষ্ট্রের কাছে। ট্রাম্প এটি সমর্থন করে বলেন, কিছু সরিয়ে নিতে অনেক সময়ের প্রয়োজন, যা যুক্তরাষ্ট্র ইরানকে দেয়নি। ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার চেষ্টার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। তিনি বলেন, যদি সম্ভব হতো তেহরানের সঙ্গে 12 দিনের সংঘাত চলাকালে খামেনিকে হত্যা করত ইসরায়েলি সামরিক বাহিনী। চ্যানেল 13কে দেয়া এক সাক্ষাৎকারে ক্যাটস জানান, খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, তবে তার খোঁজ না পাওয়ায় হামলা চালাতে পারেনি ইসরায়েল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলায় সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসকে আক্রমণ করেছেন ট্রাম্প। কাজী শাহরিন, মোহনা সংবাদ।
গাজা ইসরায়েলি বর্বর হামলায় একদিনে প্রাণ গেছে আরও ৭২ ফিলিস্তিনির। এতে আহত হয়েছে ২ শতাধিক। ২০ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৬,২৫০। এছাড়া এক মাসে শুধু ত্রাণ সংগ্রহ করতে যেয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে ৫ শতাধিক, আহত হয়েছে ৪,০০০-এরও অধিক। এদিকে গাজার উত্তরাঞ্চলে ত্রাণ সরবরাহ স্থগিত রাখার কথা জানিয়েছেন দেশটির ২ কর্মকর্তা। হামাস সদস্যদের ত্রাণ লুটের ভিডিও ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি, হামাস ত্রাণ চুরি নয় বরং রক্ষা করছিল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বললেন প্রধান উপদেষ্টা। চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান রিজভির। আগামী রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, প্রত্যাশা জামায়াত আমিরের। সাবেক সিসি নুরুল হুদার দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর। রাষ্ট্রদ্রোহ, নির্বাচনে কারচুপির অভিযোগ। এবং জঙ্গিবাদী তৎপরতায় জড়িত অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার। সামনে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়, এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।